জনাব রাজিকুজ্জামান রতন, আপনি একটু আগে বলছেন নির্বাচনের কথা। তো নির্বাচন করলে যারা ক্ষমতায় আসবে বা যেসব রাজনৈতিক দল, তাদের মধ্যে তো দুর্বৃত্তায়ন আমরা দেখতে পাচ্ছি, দুর্বৃত্তদের আমরা অনেকটাই প্রভাব দেখতে পাচ্ছি। তো মানুষের মনে তো এই প্রশ্নও জাগে যে নির্বাচন হলে যারা আসবে তারাও তো মানে আসলে কোনো পরিবর্তন করতে পারবে না। এটা ঠিক যে মানুষ দুর্বৃত্তদেরকে দেখে আতঙ্কিত হয়, আবার অতীতের দুর্বৃত্তপনা দেখেও কিন্তু তারা আতঙ্কিত হয়েছিল। তাই আতঙ্কিত মানুষই তো প্রতিরোধ গড়ে তুলেছিল, তাই না? আমরা সম্মান করি মানুষের প্রতিরোধটাকে, আমরা আকাঙ্ক্ষাটা সঙ্গে একমত হই যে দুর্বৃত্তদের কবলমুক্ত বাংলাদেশ হবে, দুর্নীতির কবলমুক্ত বাংলাদেশ হবে। এখন খেয়াল করে দেখুন, আগের দুর্বৃত্তপনার বিরুদ্ধে কথা বলতে যেমন ভয় ছিল, এখন কিন্তু দুর্বৃত্তপনার বিরুদ্ধে কিছু হলেও কিছু কথা বলা যাচ্ছে। এক, দুই নম্বর, এই কথাটা বলতে হবে এবং মানুষ তখন কম্পেয়ার করছে, তাহলে আগের সঙ্গে তোমার পার্থক্য কী? তাহলে এই যে আগের সঙ্গে তোমার এখনকার পার্থক্য কী, এইটাই হচ্ছে আমাদের বলবো একমাত্র রক্ষা কবচ। যে তুমি না অনেক গণতন্ত্রের কথা বলেছিলে, তো তুমি এখন গণতন্ত্রকে হরণ করতে চাও কেন? আমরা মনে যে এই যে সোশ্যাল যে রেজিস্ট্যান্স, জনগণের ভেতর থেকে যে প্রতিরোধ, এইটাই হচ্ছে গণতন্ত্রের একমাত্র রক্ষা কবচ। তা না হলে অনেক আগেই, সেই ব্রিটিশ আমলেই অ্যাটকিন্স একটা কথা বলেছিলেন না, যে পাওয়ার করাপ্টস। ক্ষমতার সঙ্গে দুর্নীতির একটা সম্পর্ক থাকে, ক্ষমতা দুর্নীতিগ্রস্ত হতে সহযোগিতা করে। তাহলে সেক্ষেত্রে অ্যান্টিডোট কি, প্রতিষেধক কি? প্রতিষেধক হচ্ছে জবাবদিহিতা। তাহলে আমি যদি একটা জবাবদিহিতা থাকে, আচ্ছা আপনি বেতন কত পান একজন সচিব? ৭৮,০০০ টাকা। আনুষঙ্গিক বেনিফিট কি কি পান? এই পাই। সব মিলিয়ে কত হয় আপনার? ২,২৫,০০০ টাকা। আচ্ছা, প্রতি মাসে ৫ লাখ টাকা খরচ করে কানাডায় আপনার ছেলেটা পড়ে কিভাবে? এই প্রশ্নটা তাহলে হতে পারে। অথবা আপনি বেতন পান, আপনি একজন কর্মকর্তা, আপনি বেতন পান ৬০,০০০ টাকা, আনুষঙ্গিক সব মিলিয়ে হয়তো আপনার ১,৫,০০০ কিংবা ১,১০,০০০ টাকা আসে। প্রতিদিন আপনি যে বাজার করেন, সে বাজার দেখা যায় প্রতিদিনই আপনি ৫-৭,০০০, ১০,০০০ টাকার বাজার করেন। তাহলে এটা আসে কেমন করে? তার মানে আপনার আয়টা আমি জানি, আপনার ব্যয়টা আমি দেখি, এই দুটোর মাঝখানে অসঙ্গতিটা তুলে ধরাই তো কাজ। আমাদের দুদকটা কেন তৈরি করা হয়েছিল? এখন দুদকের কোনো ইন্টেলিজেন্স নাই। পত্রিকার খবরের ভিত্তিতে দুদক কাজ করে, অথবা দুদক আদিষ্ট হয়ে কাজ করে। আমাদের ইন্টেলিজেন্স, তাদের কাজ কী ছিল? আমাদের বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স, তার কি কাজ ছিল? বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স কাজ করলে, আচ্ছা বাংলাদেশ ব্যাংকে এই যে আর্থিক লেনদেনগুলো হচ্ছে, অস্বাভাবিক ধরনের লেনদেন হচ্ছে, একটা ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল যদি ৩,০০০ কোটি টাকা হয়, সে কেমন করে ৫,০০০ কোটি টাকা লোন দিতে পারে? এইটা দেখার মতো কি কিচ্ছু ছিল না তাদের? তার মানে এগুলো দেখাটা বন্ধ করে রাখে। কখনো কখনো ফাইল ওপেন হয়, কখনো কখনো ফাইল ক্লোজড হয়। গণতন্ত্র হচ্ছে এই জায়গাগুলোকে প্রশ্ন করতে শেখানো, যে আপনি যত বড় মানুষই হন না কেন, আপনি প্রশ্নের ঊর্ধ্বে নন, আপনি বিচারের ঊর্ধ্বে নন। তো এইটা আমরা চর্চা করতে পারলেই কিন্তু এখন যে দুর্নীতির বিষয়টা আছে, এই দুর্নীতিটা তার মুখে একটা লাগাম পরানো যাবে। দুর্নীতিকে বন্ধ করা এই মুহূর্তে হয়তো সম্ভব হবে না, কিন্তু দুর্নীতি যে দুর্নীতি করে, একটা সময় খেয়াল করে দেখুন তো, আমরা যারা ৬০ বছর ক্রস করলাম, আমাদের সময় কিন্তু পাড়ায় কাউকে ঘুষখোর বললে সে অপমানিত করতো। তাহলে আমরা না অনেক দূরে এগিয়ে গেলাম। এখন তো ঘুষ খাওয়াটাকে সে ক্ষমতা মনে করে। তো ফলে এই যে কালচারাল ডিজেনারেশনটা ঘটলো, এই কালচারাল ডিজেনারেশন ঘটার ক্ষেত্রে কিন্তু যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে, যে মানি, মাসল অ্যান্ড মিডিয়াকে ব্যবহার করে যে নির্বাচনটা হচ্ছে, এই প্রক্রিয়াটাও দায়ী। এবং আজকে দেখুন, এই যে অভ্যুত্থানের সময় সবচেয়ে সাহসী ভূমিকা পালন করেছিল যে ছাত্ররা, তাদেরই একজন, সে বলল যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে। কারা করলো এটা? এই ছেলেমেয়েরা না বুকের রক্ত দিতে সামনে এসেছিল? যারা বুকের রক্ত দিতে এসেছিল তাদেরকে ব্যাগ ভর্তি টাকা কে ধরিয়ে দিল? তো এটারও একটা বিচার হওয়া দরকার না? মানুষ তো এই ছেলেমেয়েরা, যে ছেলেমেয়েরা জীবন দিতে আসলো, সেই ছেলেমেয়েরা দুর্বৃত্ত হয়ে গেল কেন? এটা তো নির্বাচন তো এখন হয় নাই, তাহলে এটা হলো কেন? তাহলে রুট কিন্তু নির্বাচন হওয়া না হওয়ার মধ্যে না, রুট আছে আমাদের এই ক্যাপিটালিস্ট সিস্টেমের মধ্যে। আমাদের দরকার এটাকে একটা জবাবদিহির মধ্যে নিয়ে আসা। জবাবদিহিটা কীরকম? যেমন এখন আলোটা জ্বলছে, আমরা প্রত্যেকে দেখছি। যদি আলোটা না থাকতো তাহলে আমরা কণ্ঠস্বর শুনতাম, কিন্তু কেউ কাউকে দেখতাম না। গণতন্ত্র হচ্ছে একটা আলোর মতো, দেখতে পাওয়া যে আপনি ৫ বছর আগে কী ছিলেন, এখন কী হয়েছেন। এই যে কয়েকদিন আগে যে ছেলেটা, তার বাবা রিক্সা চালাতেন, একটা বাবা রিক্সা চালিয়ে ছেলেকে
ঢাকায় পাঠিয়েছেন পড়াশোনা করার জন্য। সেই ছেলেটা নিশ্চয়ই কিছু মেধা ছিল, এলাকার লোকজন টাকা পয়সা খরচ করে তাকে পড়ার খরচ জোগাড় করে দিয়েছে। সে পরে এখানে পড়ে টিউশনি করেও হয়তো কিছুটা পড়াশোনা জোগাড় করছে। সে এখন 1 কোটি টাকা চাঁদা আদায় করতে গিয়ে ধরা পড়ে গেল। আচ্ছা, যে বাবা রিক্সা চালিয়ে তার ছেলেকে পড়াশোনা করিয়েছিলেন, সেই বাবা হঠাৎ করে বাসায় যখন একটা বাড়ি নির্মাণের জন্য কনস্ট্রাকশন করছে, বাবাকে একবার জিজ্ঞাসা করলো না, বাবা রে তুই টাকা কই পরিবার পাইলি? থেকে প্রশ্নটা তোলা হয় না। তুই টাকাটা কোত্থেকে পাইলি? তো এখন যদি বলেন যে নির্বাচন হলেই দুর্নীতি দূর হয়ে যাবে, এইভাবে যারা বলে, তাহলে ওইটাকে কিভাবে ঠেকাবেন বলেন তো? জনাব মাসুদ কামাল, আপনি কি বলবেন? না, আমার নতুন করে তো কিছু বলার নেই, আমার কথা তৈরি করে দিলেন। মূল ঘটনাটা কিন্তু দেখে নেই। দেখেন, কিন্তু জবাবদিহিতার কথা যেটা বললেন রাজিকুজ্জামান রতন, সেটার জন্য তো একটা সংস্কার দরকার, যে জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে কিভাবে? সংস্কারটা কোথায় দরকার বলেন তো? প্রথমত সংস্কার দরকার মানুষের মগজে, প্রথমত সংস্কার দরকার মানুষের মনে, মানুষের হৃদয়ে, মানুষের সাহসী কলিজায়। সংস্কারটা কি? যে তোমার সামনে যখন কোনো একটা অন্যায় হবে, তুমি প্রতিবাদ করতে না পারো, থামাতে না পারো, প্রশ্নটা করো। এই সংস্কারটা সবচেয়ে আগে হওয়া দরকার। আর তারপরে সংস্কার হওয়া দরকার জবাবদিহিতায়, যে তুমি যদি আমার কথা না শুনো, আমার হাতে ক্ষমতা আছে, আগামীবার আমি তোমাকে নির্বাচন করব না। সিম্পল, এই দুটা করেন। কোথাও কি হচ্ছে না তো? আমি একটা কথা খালি বলি, এই সরকার খুব সংস্কার করতেছে, সংস্কার করে দেশের মধ্যে অনেক কিছু করে ফেলাবে। তো এই সরকার দেখাক না কেন যে সংস্কার আমরা চাচ্ছি, সেই সংস্কারটা আমি আমার সরকারের মধ্যে করেছি। দেখাক, একটা সেক্টরে দেখাক। মানুষ তো জানে না সংস্কারটা কি, মানুষ তো কোনো পাই নাই। সুশাসন চাই আমরা, মানুষ কেউ সুশাসন পাইছে? মানুষ সুশাসন বুঝেও না। এই সরকার সুশাসন কায়েম করুক, তার হাতে ক্ষমতা আছে, ডক্টর ইউনূস সাহেব আছেন, উনি সুশাসন কায়েম করে দেখাক যে এইটা সুশাসন। বিচারের চোখে, আইনের চোখে সবাই সমান। উনি দেখাক, এই দেখো আমার নামে এতগুলো মামলা ছিল, পুরো মামলা আমি প্রত্যাহার করি নাই, সব মামলার মতো চলতেছে। এইটাই বিচার বিভাগের স্বাধীনতা দেখাচ্ছে। উল্টা উনি উনার মামলাগুলি নির্ভয়া দেশে প্রত্যাহার করে নিচ্ছে, করছে তো। উনি যেটা হাসিনা যে কাজ করতো, ইউনূস সাহেব তো ওই কাজই করতেছে। আর মুখে বলে সংস্কার, এরকম পর্যন্ত হাসিনাও বলতো আমরা হাসিনাকে বিশ্বাস করি নাই, ওনারাও করি না। কথা ভাই ক্লিয়ার? তা না হলে আপনি আমাকে, এদের লজ্জার ব্যাপার, আপনি আমাকে বলেন এদের লজ্জার। এখানে মনে করেন 3টা কাপ আছে, 3টা কাপের মধ্যে একটা কাপে খুব ভালো জিনিস আছে, আর দুইটা মনে করেন ঠান্ডা চা, আর এটা হলো গরম চা। তো আমি এরকমকে মাতবর, আমি কি প্রথমে বলবো না যেহেতু আমি মাতবর তো গরম চাটা আমি খাবো, এটা আমি বলবো? ভালোটা আমি নিবো, এটা আমি বলবো? যে কোনো লিডারের বড় কোয়ালিটি কি, যে তোমরা নাও পরে আমি নিব। আর উনি কি করলেন, দায়িত্ব সে নিয়ে ওনার গ্রামীণ ব্যাংকের 2029 সাল পর্যন্ত ট্যাক্স ফ্রি করে দিলেন। ওনার নিজের 666 কোটি টাকা ট্যাক্স মকুব করে নিলেন। ওনার গ্রামীণের জন্য ইউনিভার্সিটি নিলেন, ওনার গ্রামীণের জন্য ম্যান পাওয়ার নিলেন, একটা স্টারলিংকে আনলেন, আইনে নিয়ে ওটা গ্রামীণের মধ্যে ঢুকাই দিলেন। সব তো ওনার কাম করে নিলেন, ওনার সব মামলা প্রত্যাহার করে নিলেন। তো উনি তো এই জন্য আসছেন, উনি তো দেশের জন্য আসেন না রে ভাই। এই কথা ক্লিয়ার। এই দেশের জনগণের জন্য ওনার কোনো ফিলিংসই কাজ করে না, করে না। তো এটা বলে লাভ আছে? তাহলে জনগণের জন্য অনুভূতি আছে, এরকম নেতৃত্ব ওটা জনগণ বুঝে। জনগণকে সুযোগ দেন, জনগণ আপনি বুঝাই দিব। সেই সুযোগটা কি? ইলেকশন। আপনি ইলেকশন দেন, জনগণ ঠিক লোকটাকে বেছে দেব। হয়তো জনগণ ভুল করবে, কিন্তু জনগণের যে বেছে নেওয়ার ক্ষমতা আছে, এইটা তো এস্টাবলিশড হবে, এটাই দরকার। আমি এখন মনে করেন, আমি বললাম যে এই মানে ওনার যে উপদেশটা আছে এরা পছন্দ হয় না, আমি বললাম এতে ওনাদের কিছু যায় আসে? কিছুই যায় আসে না। কিন্তু যদি এটা পলিটিক্যাল কোম্পানি তো যায় আসতো।